আমরা সবাই জানি অন্তিমটা গেলে কাউকে ধরে রাখা যায় না, কিন্তু কোনো মানুষের জীবন শেষ হওয়ার আগেই যদি অসময়ে অন্তিম ডাক আসে, তা কি আদৌ সত্যি তার সময়কালের পরিণতি, নাকি তার পেছনে কোনো অশুভ কেউ হাতছানি দিচ্ছে? ঠিক কি এমন ঘটনা, এই রহস্য জড়িয়ে আছে এই ঘটনার মধ্যে? নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকে শনিবারের এপিসোডে তোমাদের জানাই অনেক স্বাগত। আমি সোনালি, এখন আছি তোমাদের সাথে। আজকে যে মর্মান্তিক ভয়ানক ঘটনাটি সত্যি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি, সেই ঘটনাটি পাঠিয়েছেন কলকাতার গড়িয়া থেকে সৌভিক মণ্ডল। সৌভিক মণ্ডলের ঘটনা নয়, এটি তার দাদার ঘটনা। কাজের সূত্রে তার দাদা ও বৌদি বাইরে কোয়ার্টারে গিয়ে কিভাবে যে তাদের প্রাণের বলিদান দিতে হলো, সেই কথাই শোনাবে সৌভিক মণ্ডল তোমাদের কাছে। তো বেশি কথা না বাড়িয়ে সত্যি একটি মর্মান্তিক ভৌতিক ঘটনা তোমাদের কাছে শোনাবো। তো চলে যাব সরাসরি ঘটনায়। আর তোমরা চাইলে যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে করে দিও। তো চলে আসি সরাসরি ঘটনাতে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে ঠিক 8 মাস আগে, মানে কিছুদিন বা কিছু মাসের ঘটনা। ঘটনায় যেভাবে সৌভিক মণ্ডল তার লেখা লিখেছেন আমাদের কাছে, আমি সেভাবেই তোমাদের কাছে পড়ে শোনাচ্ছি। সৌভিক মণ্ডলের দাদার নাম অভিক মণ্ডল, বৌদির নাম মিতু মণ্ডল এবং তাদের একটি বাচ্চা, তার নাম সোনাই মণ্ডল। সেই সময় তারা একটা কোয়ার্টারে থাকতো। কথোপকথনে, সোনাই, তুমি যদি এক্ষুনি না ঘুমাও তাহলে কিন্তু হালুম বুড়ো এসে ধরবে। মিতু তার ছেলেকে কথা বলে ঘুম পাড়ানোর চেষ্টা করে। পাশের ঘর থেকে অভিক বলে উঠল, মিতু, সবে মাত্র 8টা, এখন কি ঘুমাবে? শুধুই তুমি চেষ্টা করছো, বাদ দাও। ওর যখন ঘুম পাবে ও ঠিক তখনই ঘুমাবে। মৃত্যুর মুখের ডগায় কথা তৈরি ছিল। এক রাশ বিরক্ত নিয়ে বলল, তোমার তো সবেতেই বাদ দাও, বাদ দিয়ে তো এই অবস্থা হয়েছে। বিয়ের আগে বললে তোমার বাবা তো আর বেকার ছেলের সঙ্গে বিয়ে দেবে না, তাই আগে বিয়েটা সেরে নি, তারপর চাকরিটা পাল্টে নেব। যা বিয়ের পরে প্রায় হাফ যুগ হতে চলল, তো বেশি বাকি নেই। কিন্তু কোথায় কি? এখানে 7 মাইলের মধ্যে কোনো জনমানুষ নেই। রাত 8টা মানেই হচ্ছে রাত 12টা। আর আমি 1 বছর দেখব। আমি কিন্তু এখানে সোনাইকে একা একা বড় করব না, আমি কলকাতা চলে যাব। আমি তো চেষ্টা করছি মিতু। অভিক গলার স্বর কয়েক ধাপ নামিয়ে এনে বলল, আমারও কি ছাই এখানে থাকতে ভালো লাগে? আমি চেষ্টা করছি। মিতু ওদিকে 1 বছর 7 মাসের সোনাই তখন অ্যাঁ করে আওয়াজ করে ঘরের চারপাশে চোখ ঘুরিয়ে হালুম হুলুম ডেকে খুঁজেই চলেছে। তো অভিক দুপুরে বাড়ি ফিরে দেখলো মা আর ছেলের রাম রাবণের যুদ্ধ হচ্ছে। বাইরে এদিকে মুষলধারে আকাশে মেঘ ভার করে বৃষ্টি চলছে। আধ ভেজা জামা কাপড় বদলে অভিক বাথরুমে ঢুকলো যথারীতি। মনে মনে ঠিক করে নিল, আজ আর অফিস যাব না। সেদিন দুপুরে খিচুড়ি আর ডিম ভাজা খেয়ে গায়ে কাঁথাটা টেনে একটানা ঘুম মারব। ওরই মাঝে ঘটতে শুরু করলো সেই ভয়ঙ্কর ভয়ানক ঘটনা। হিজিবিজি চিন্তায় ছেদ পড়ল বাথরুমের দরজা ধাক্কানোর আওয়াজ। ও বলল, অর্থাৎ অভিক বলল, কি হয়েছে মিতু? তাড়াতাড়ি এসো এদিকে। আসলে সোনাই এত দুষ্টু যে অভিকে সবসময় টেনশন থাকে ওকে নিয়ে। ভাবলো হয়তো সোনাইয়ের কিছু হয়েছে। হঠাৎ তার মাঝে মিতু বলে উঠল,
শোবার ঘরের জানালাটার দিকে আঙুল তুলে বলল, আচ্ছা, ওখানে কি কেউ আছে গো? অভিক অবাক হয়ে বলল, মানে? ওখানে কে থাকবে? আমি তো এইমাত্র বাইরে থেকে এলাম। মিতু জোর দিয়ে বলল, না, আমি স্পষ্ট শুনেছি, ওখানে কেউ তো আছে। ওর কথায় অভিক রেগে বলল, চারদিক তো খালি বৃষ্টির আওয়াজ, তার মধ্যে কোথা থেকে কি শুনেছ তার ঠিক নেই। কিন্তু এদিকে মিতু অভিকের হাতটা তৎক্ষণাৎ চেপে ধরল। চোখের অস্বাভাবিক রকমের ভয়, হাতটা ঠান্ডা। বলল, না গো, আমি শুনলাম, আগেও শুনেছি। অভিক ভাবল, মিতু সাউথ কলকাতার মেয়ে, এইভাবে কোনোদিনও থাকেনি, এই জঙ্গলের মধ্যে পড়ে আছে শুধু হয়তো আমাকে ভালোবাসি তাই। অভিক মিতুর ঠান্ডা হাতটা দু হাতে চেপে ধরে বলল, তুমি একটু কলকাতা থেকে ঘুরে এসো। মিতু হঠাৎই রেগে হাত ছাড়িয়ে নিল, বলল, তুমি কেন বিশ্বাস করছো না? আমি সত্যি শুনেছি। সেই দিন দুপুরে সোনাই ঘুমাচ্ছিল না, আমি ওকে জুজুবুড়ির ভয় দেখাচ্ছিলাম। বললাম, না ঘুমালে আমি জুজুবুড়িকে ডাকবো। ঠিক সেই সময় আমি স্পষ্ট শুনলাম যে কেউ বলে উঠল, মিতু, আমি আসছি। অভিক আশ্চর্য হয়ে বলল, হোয়াট? হতাশ হয়ে বলল, মানে কে আসবে? মিতু বিরক্ত হয়ে বলল, ওহ, তুমি কি বুঝতেও চাইছো না কেন? আমি যেমন মিথ্যা মিথ্যা করে সোনাইকে ভয় দেখাই, হালুম বুড়ো আয় তো, সেই রকমই ডাকলাম, জুজু আয় তো। বাইরে কেউ যেন কিছুটা দূর থেকে খনাত খনাত গলায় বলে উঠল, মিতু, আমি আসছি, আসছি আমি। আজও সেই এক জিনিস, বিশ্বাস করো। তুমি বাড়ি আছো তাই ভাবলাম সাহস করে আর একবার বলে দেখি কি হয়। অভিক বলল, আশেপাশে অনেক মানুষ বনের মধ্যে কাঠ কুড়োতে আসে, তারা মজা করে থাকতে পারে হয়তো, তবে এই বৃষ্টির মধ্যে কে কাঠ কুড়োতে আসবে? অভিক বলে, আমার জন্য বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে ডবল ডিমের একটা অমলেট বানাও দেখি। আমি ততক্ষণে বাইরে ঘুরে আসি, দেখছি। অভিক ছাতা মাথায় করে আর একটা মোটা লাঠি হাতে নিয়ে গেল। অভিক শুধু ওর কোয়ার্টারের চারপাশটা দেখল, তা বেশ খানিকক্ষণ জায়গা ঘুরে দেখলো, ঠিক করলো অফিসে গিয়ে কথা বলতে হবে, দরকার পড়লে নজরদারি বাড়াতে হবে। অভিক ঠিক করলো মিতুকে কলকাতায় পাঠিয়ে দেবে। কয়েকদিনের জন্য ভাবতে ভাবতে কোয়ার্টারের কাছে আসতে শুনতে পেল সোনাই জোরে চিৎকার করে অভিককে ডাকছে। অভিক দ্রুত তাড়াতাড়ি ঘরে ঢুকে বলল, মিতু, বাইরে তো সেরকম কিছু দেখলাম না, আমি কলকাতার টিকিট কেটে দিচ্ছি, তুমি কদিনের জন্য সোনাইকে নিয়ে ঘুরে এসো। কিন্তু অগত্যা মিতুর কোনো সারা শব্দ নেই। ও যা করে হোক ভেতরে ঘরে পা দিল, মিতুর কোনো আওয়াজও পেল না, কিন্তু মিতুকে পেল ঘরের ঠিক মাঝখানে, মেঝেতে চিত হয়ে পড়ে আছে, চোখ দুটো সিলিং দেখছে, ওর শরীরে শুধু প্রাণটাই নেই। অভিক তারপর থেকে যত ভাবে তত অবাক হয়ে পড়ে। মিতুর মৃত্যু কেমন যেন অদ্ভুত। সুস্থ স্বাভাবিক মেয়েটা হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেল। মিতুর কথা ভাবলেই অভিকের মনে হাজারো চিন্তা মাথায় আসে। অভিক হতাশ হয়ে পড়ে। একটি বাচ্চা নিয়ে একা কী করে ভাববে, দিশেহারা হয়ে নিজের সন্তানকে কিছুদিনের জন্য তার মায়ের কাছে পাঠায়। ওর মা অভিককে বলে, অভিক চিন্তা করো না, সময় সব কিছু ঠিক করে দেবে। অভিক কাজ থেকে যথারীতি বাড়ি ফিরল সেই দিন।
তখন সন্ধে ঠিক 7টা কি 6টা। দূর থেকে দেখলো বাড়িতে কোনো আলো জ্বলেনি। যথারীতি বাড়িতে এলো, রাতে খাবার খেলো, খাবার খেয়ে বিছানায় শুতেও গেল। কিছুক্ষণ ঘুমানোর পর শুনতে পেল কেউ যেন বলে উঠল, অভিক, আমি আসছি, আমি আসছি। অভিক চিৎকার করে উঠল। সোনাই সাথে সাথে চারদিকে কাঁপিয়ে খুব কাছ থেকে কড়কড় শব্দে কেউ যেন আবারও বলে উঠল, অভিক, আমি আসছি। সাথে সাথে কারেন্টও অফ হয়ে যায় সেই সময়। আর ওই অন্ধকারে বুক চিরে অভিকের কানের আওয়াজ এসে ধাক্কা মারল। ও দৌড়ে বাড়ির মধ্যে ঢুকে গেল রান্নাঘর থেকে সবচেয়ে বড় ছুরিটা নিয়ে আসার জন্য। ঠিক ওই সময় আবারও চিৎকার করলো, জুজু আয় তো। এবার অভিকের বাড়ি খুব কাছ থেকে আওয়াজটা বলল, আসছি আমি। কিন্তু তারই মাঝখানে ফোন এলো তার অফিসের লোকেদের কাছ থেকে জানতে পারলো ওই বাড়িতেই গত 2 বছর আগে দুটো আত্মঘাতী হয়েছে, স্বামী স্ত্রী দুজনেই, এবং তাদের বাচ্চাও। সেই পর থেকে ওই কোয়ার্টার সেরকম কাউকে দেওয়া হয়নি। অনেক মন্ত্রাভিষেক করে ওই কোয়ার্টারকে বন্ধন করা হলেও মন্ত্রাভিষেক সেখানে খাটেনি। এই কথা অভিক এবং মিতু কেউই জানত না। অভিক যথারীতি চিন্তিত হয়ে পড়ল। তাহলে অভিক ভাবল, আমার স্ত্রী তো ভুল কিছু বলেনি, ঠিক কথাই বলেছিল। আমি যদি ঠিক সময় ওর কথাটা শুনতাম, আজকে আমার স্ত্রীর এভাবে প্রাণ যেত না। অভিক হিতাহিত জ্ঞান শূন্য হয়ে উত্তেজনায় ছুরি হাতে বেরিয়ে এলো। দাঁতের দাঁত চেপে বলল, কোথায় তুই? আয় দেখছি। কোথাও কোনো আওয়াজ হলো না, একটানা হাওয়ার শো শো শব্দ ছাড়া। 2 মিনিট অপেক্ষা করে কোথাও কোনো আওয়াজ না পেয়ে অভি বড় করে একটা শ্বাস নিয়ে আগের থেকে দ্বিগুণ জোরে পড়ল, জুজু আয় তো। ঠিক তৎক্ষণাৎ অভিক পেছন ঘরের মধ্যে থেকে কাঁপা কাঁপা গলায় শান্তভাবে কেউ বলে উঠল, দরজা খোলো, আমি এসেছি, আমি এসেছি। অভিক সাথে সাথে দরজা খুলে দেখলো কেউ নেই। পরে দরজা বন্ধ করে ঘরে চলে এলো। কিন্তু অভিকের মা পরের দিন সকালে অচৈতন্য অবস্থায় ঘরের এক কোণে অভিককে পেল। চিকিৎসা করানোর পর ওই কোয়ার্টার ছেড়ে দিল অভিক, এবং আর থাকলো না ওই বাড়ির সত্য ঘটনা, অন্তিম ডাক। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এপিসোডটি তোমাদের কেমন লাগলো চাইলে কমেন্ট করে জানাতে পারো। আর তোমরাও চাইলে তোমাদের ঘটনা লিখে পাঠাতে পারো আমার কাছে। কতটা মর্মান্তিক ঘটনা হলে এরম ধরনের ঘটনা হয়, সত্যি এখনও এই যুগে এরকম সত্যি ঘটনা ঘটে যা আমরা কুসংস্কার বলে উড়িয়ে দিই। তো ফ্রেন্ডস, যদি এপিসোডটি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি তোমাদের কাছ থেকে। তোমরাও ততক্ষণ ঘটনা লিখে পাঠাও আমার কাছে। আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী মঙ্গলবার। গুড নাইট।